হ্যালো স্টুডেন্টস, তোমাদের এই ছোট্ট চ্যানেল কম্পোজ সাইজ তোমাদের স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং তোমাদের প্রিপারেশন ঠিকঠাক চলছে। তোমরা যারা এএনএম জিএনএম 2024 জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের জন্য এই কম্পোজ স্টাডি ইউটিউব চ্যানেলে জীবন বিজ্ঞানের লাইফ সায়েন্সের লাস্ট মিনিট কোশ্চেন প্র্যাকটিস সেশন চলছে। ঠিক আছে, এখানে আমরা ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আলোচনা করছি 30টি করে। তো আজকে আমরা ফিজিক্যাল সায়েন্সেরও শুরু করে দিলাম। লাইফ সায়েন্সে তোমাদের চলছে, এখন থেকে তোমাদের ফিজিক্যাল সায়েন্সেরও একটা করে ক্লাস কিন্তু আসবে। ঠিক আছে, তো আশা করছি তোমাদের লাইফ সায়েন্সের ক্লাসগুলো ভালো লাগছে, সেভাবে ফিজিক্যাল সায়েন্সের ক্লাসগুলো তোমাদের ভালো লাগবে। তোমরা কমপ্লিট ক্লাসটি দেখবে, একদম স্কিপ করে দেখবে না। কোথায় বুঝতে অসুবিধা হচ্ছে সেটা আবার পিছিয়ে গিয়ে ভালো মতো শুনবে। ঠিক আছে, যা যা বলছি সব কিছু শুনবে, ভালো মতো দেখবে, তাহলেই দেখবে তোমাদের এখানে যতগুলো প্রশ্ন করানো হবে সমস্ত প্রশ্নই কিন্তু তোমাদের মনে থাকবে। ঠিক আছে, তোমরা কমপ্লিট ভিডিওটি দেখো। যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবে। ঠিক আছে, আর তোমাদের বন্ধুবান্ধব যারা আছে তাদের কাছে শেয়ার করে দাও। তোমাদের এক্সাম তো পিছিয়ে গেল, ঠিক আছে, মোটামুটি আরও কয়েকদিন রয়েছে। তো এই কয়েকদিন তোমাদের এই লাস্ট মিনিট প্র্যাকটিসটা চলবে। এখানে যতগুলো কোশ্চেন করানো হবে সমস্ত প্রশ্নই কিন্তু খুব ইম্পর্টেন্ট হবে। ঠিক আছে, আর তোমরা যদি আমাদের এই সমস্ত পিডিএফ পেতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম গ্রুপ রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে। এই দুই গ্রুপে কিন্তু তোমরা আমাদের এই ক্লাসের, ঠিক আছে, কম্পোজ স্টাডি ইউটিউব চ্যানেলের যত ক্লাস রয়েছে সমস্ত ক্লাসের সমস্ত পিডিএফ তোমরা এখানে পেয়ে যাবে। আমাদের মক টেস্টগুলো তোমরা এখানে পেয়ে যাবে, আর লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, তোমরা এখনই গিয়ে জয়েন করতে পারো অথবা ক্লাসের শেষে গিয়েও কিন্তু জয়েন করতে পারো। ঠিক আছে, চলো দেখে নিই আজকে আমাদের প্রথম প্রশ্ন কী দেওয়া আছে। দেখো, বলেছে তরলের পৃষ্ঠটান মাপক যন্ত্রের নাম কি? তরলের পৃষ্ঠটান অথবা সারফেস টেনশন। ঠিক আছে, তরলের পৃষ্ঠটান আমরা কোন যন্ত্রের সাহায্যে মাপি? অপশন আছে টেনসিওমিটার, টেনসিমিটার, ট্যাকোমিটার নাকি হাইড্রোমিটার। সারফেস টেনশন, এখানে নাম থেকেই আমরা মনে রাখবো যে যন্ত্রের নাম কী হবে, সারফেস টেনশন। ঠিক আছে, টেনশন। এখানে দেখো সারফেস টেনশন যেহেতু আছে, এভাবে মনে রাখবে এই যে পৃষ্ঠ টান দেওয়া আছে, টানের ইংলিশ কি? টানের ইংলিশ হলো টেনশন। আর টেনশন থেকে মনে রাখবে যে তরলের পৃষ্ঠটান মাপক যন্ত্রের নাম হলো টেনসিওমিটার। রাইট আনসার আমাদের হয়ে যাবে অপশন নাম্বার এ, টেনসিওমিটার। ঠিক আছে, চলো নেক্সট 2 নম্বর প্রশ্ন। দেখো বলেছে 12 ইঞ্চি বা 1 ফুট দৈর্ঘ্য প্রায় কতটা? মানে আমাদের বলতে হবে যে 12 ইঞ্চি সমান সমান কত মিটার, অথবা 1 ফিট সমান সমান কত মিটার। অপশান দেওয়া আছে, দেখো 0.2932 মিটার, 0.2848 মিটার, নাকি 0.3048 মিটার, নাকি এদের কোনোটিই নয়। এটা তোমাদের মনে রাখার মতন একটা কোশ্চেন, আমি বলে দিচ্ছি, তোমরা মনে রাখবে যে 12 ইঞ্চি বা 1 ফুট দৈর্ঘ্য হলো প্রায় 0.3048 মিটার। ঠিক আছে, 0.3048 হলো 12 ইঞ্চি অথবা 1 ফুট দৈর্ঘ্য। চলো নেক্সট 3 নম্বর প্রশ্ন। দেখা বলেছে তড়িৎ প্রবাহের ফলে চুম্বক শলাকার বিক্ষেপের দিক যে নিয়মের দ্বারা নির্ণয় করা হয়। তড়িৎ প্রবাহ করালে মানে কারেন্টে যদি আমরা পাঠিয়ে দিই তাহলে চুম্বক শলাকা যে রয়েছে, চুম্বক শলাকা দেখতে অনেকটা এরকম হয়। এই চুম্বক শলাকার যে বিক্ষেপণ ঘটে, এই বিক্ষেপণের দিক আমরা কোন নিয়মের সাহায্যে নির্ণয় করতে পারি? অপশন দেওয়া আছে বামহস্ত নিয়ম, অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম, ফ্লেমিংয়ের ডানহস্ত নিয়ম, নাকি মোটরের নিয়ম। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এখানে তোমাদের রাইট আনসার হয়ে যাবে অপশন নাম্বার বি, অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম। ঠিক আছে, অ্যাম্পিয়ার সুইমিং ল, এই নিয়মের সাহায্যেই কিন্তু আমরা তড়িৎ প্রবাহের ফলে চুম্বক শলাকার বিক্ষেপের যে দিক সেটা নির্ণয় করতে পারি। চলো নেক্সট 4 নম্বর প্রশ্ন। দেখো কি বলেছে, লেঞ্জের সূত্রটি প্রদত্ত কোন সংরক্ষণ সূত্র থেকে পাওয়া যায়? অপশন আছে ভরের সংরক্ষণ সূত্র, আধানের সংরক্ষণ সূত্র, শক্তির সংরক্ষণ সূত্র, নাকি ভর এবং শক্তির সংরক্ষণ সূত্র। এখানে আমাদের রাইট আনসার হয়ে যাবে অপশন নাম্বার সি, এনার্জি কনজারভেশনের উপর ডিপেন্ড করেই কিন্তু এই লেঞ্জের সূত্রটি দেওয়া হয়েছিল। ঠিক আছে, তাহলে লেঞ্জের সূত্র কিসের উপর ভিত্তি করে তৈরি হয়েছে? সেটা হলো শক্তির সংরক্ষণ সূত্র। এই শক্তি সংরক্ষণ সূত্র কি? আমাদের এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড রয়েছে, এখানে শক্তি কনস্ট্যান্ট, শক্তি না বাড়ে না কমে। কাইনেটিক এনার্জি ইনিশিয়াল প্লাস পোটেনশিয়াল এনার্জি ইনিশিয়াল ইকুয়ালস টু কাইনেটিক এনার্জি ফাইনাল প্লাস পোটেনশিয়াল এনার্জি ফাইনাল। এবারে এই যে আমরা যে পড়েছি যে একটা বস্তু উপর থেকে নিচের দিকে পড়লো, এক্ষেত্রেও কিন্তু শক্তির সংরক্ষণ সূত্র এখানে কাজ করে। ঠিক আছে, কীভাবে? দেখো, এই যে একদম হাইয়েস্ট পয়েন্টে এখানে কী হয়, কাইনেটিক এনার্জি 0, পোটেনশিয়াল এনার্জি হাইয়েস্ট। ঠিক আছে, আর একদম নিচে এখানে কী হয়, পোটেনশিয়াল এনার্জি 0 কিন্তু কাইনেটিক এনার্জি হাইয়েস্ট। দেখো এখানেও যোগ করে যে শক্তিটা পাবো, এই একদম নিচেও যোগ করে কিন্তু সেম শক্তিটাই পাবো। তাই বলা যেতে পারে যে উপর থেকে কোনো বস্তু নিচের দিকে পড়লে সেটি কোন সূত্র মেনে চলে? শক্তির সংরক্ষণ সূত্র। নেক্সট কোশ্চেন দেখো 5 নম্বর প্রশ্ন বলেছে বাড়ির মেইন ফিউজ যুক্ত থাকে। ফিউজ যে আমরা লাগাই, এই যে ফিউজ কিসের সাথে যুক্ত থাকবে? অপশন আছে লাইফ তার, নিউট্রাল তার, আর্থ, নাকি যে কোনো তার। খুব ইজি কোশ্চেন, লাইফ তারের সাথে ফিউজ যুক্ত থাকে। ঠিক আছে, লাইফ তারের সাথে ফিউজ যুক্ত থাকে। চলো নেক্সট 6 নম্বর প্রশ্ন দেখা বলেছে তেজস্ক্রিয়তা একটি। অপশন আছে রাসায়নিক ঘটনা, ইলেকট্রনীয় ঘটনা, নিউক্লিয় ঘটনা, নাকি কোনোটিই নয়। তেজস্ক্রিয়তা হলো একটি নিউক্লিয় ঘটনা, সি নাম্বার হয়ে যাবে আমাদের রাইট আনসার। চলো নেক্সট 7 নম্বর প্রশ্ন। দেখো কোশ্চেনগুলো কিন্তু একদম ইজি, ডাইরেক্ট পড়ার সাথে সাথেই আনসার আমাদের বেরিয়ে আসা উচিত। ঠিক আছে, তোমাদের কিন্তু পড়ার সাথে সাথেই কোশ্চেন পড়ার সাথে সাথেই আনসার বেরিয়ে আসা উচিত। এরকমই প্রশ্ন কিন্তু এগুলো যেগুলো করে আসলাম। চলো 7 নম্বর প্রশ্ন দেখবো। বলেছে নিউক্লিয়ার বিভাজনের ক্ষেত্রে আদর্শ প্রক্ষেপক কোনটি? নিউক্লিয় বিভাজনের ক্ষেত্রে আদর্শ প্রক্ষেপক। অপশন দেওয়া আছে প্রোটন, আলফা কণা, গামা কণা, নাকি নিউট্রন। এখানে আমাদের রাইট আনসার হয়ে যাবে অপশন নাম্বার ডি, নিউট্রন। কেন নিউট্রন আদর্শ প্রক্ষেপক? কারণ নিউট্রনের ক্ষেত্রে কী হয়,
আধানহীন, নিউট্রন আধানহীন অথবা নিউট্রন কী হয় নিউট্রাল প্রকৃতির হয়, তাই কোনো পজিটিভ চার্জ বা নেগেটিভ চার্জ দ্বারা এটি কী হবে না, রিপেল হবে না, অর্থাৎ বিকর্ষিত অথবা আকর্ষিত হওয়ার কোনো চান্স নেই। তার জন্যই আমরা নিউক্লিয় বিভাজনের ক্ষেত্রে কিন্তু আদর্শ প্রক্ষেপক হিসেবে এই নিউট্রনকে ব্যবহার করে থাকি। ঠিক আছে, নেক্সট 8 নম্বর প্রশ্ন দেখা বলেছে 3, 11, 19 এবং 37 পারমাণবিক ক্রমাঙ্ক বিশিষ্ট মৌলগুলিকে বলা হয়। অপশন আছে ক্ষারীয় মৃত্তিকা মৌল, মুদ্রা ধাতু, নোবেল গ্যাস নাকি ক্ষার ধাতু। 3, 11, 19 নাকি 37। তোমাদের আমি এই যে 20টি মৌল মুখস্থ করতে বলেছি, তোমরা মুখস্থ করেছো, বলো 3 নম্বরে কী আছে। এখনই কমেন্টে তোমরা জানাও 3 নম্বরে কী আছে। ঠিক, একদম ঠিক, তোমাদের লিথিয়াম আছে 3 নম্বরে, হাইড্রোজেন হিলিয়াম 3 নম্বরে আছে লিথিয়াম, মানে লিথিয়ামের পারমাণবিক ক্রমাঙ্ক হলো 3। এবারে দেখো 3-এর পরে 11 কত যোগ হচ্ছে, 8 যোগ হচ্ছে, তার মানে ঘুরে ফিরে এসে এই 8 নম্বরেই এখানেই এই 11 নম্বরের মৌলটি আসবে। তারপর দেখো 11-এর সাথে 19 যোগ হচ্ছে, ঘুরে ফিরে 19 নম্বর মৌলটি এখানে আসবে। ঠিক আছে, তারপর 37, 19-এর সাথে যদি আমরা 18 যোগ করি তাহলে কী হবে 37। ঠিক এইভাবেই এসে 37 নম্বর মৌলটিও কিন্তু এখানে থাকবে, মানে এরা পরপর উপর থেকে নিচে এইভাবে সাজানো থাকবে। এবারে তোমরা বলো যে লিথিয়াম কোন শ্রেণীর মৌল, আমাদের যে গ্রুপ নাম্বার রয়েছে কোন গ্রুপ নাম্বারের মৌল হলো লিথিয়াম। তোমরা সঠিক উত্তর দিয়েছো 1 নং, একদম 1 নং গ্রুপের মৌল হলো লিথিয়াম, 1 নাম্বার গ্রুপের মৌল হলো লিথিয়াম। আর আমরা জানি যে 1 নাম্বার যে গ্রুপ রয়েছে সেটি হলো ক্ষার ধাতুর গ্রুপ। তাহলে 8, 3, 11, 19 এবং 37 এই সবগুলি কী হবে, ক্ষার ধাতু। ঠিক আছে, রাইট আনসার হয়ে যাবে আমাদের অপশন নাম্বার ডি। কী কী থাকবে এখানে, লিথিয়াম, লি না, সোডিয়াম, কে, রুবি, আরবি, রুবি, তারপর হলো সিএস। ঠিক আছে, তাহলে লি না, কে, আরবি, সিএস এগুলো হয়ে যাচ্ছে আমাদের ক্ষার ধাতু। চলো নেক্সট 9 নম্বর প্রশ্ন দেখা বলেছে সিএও গঠনের সময় সিএ পরমাণু কয়টি ইলেকট্রন ত্যাগ করে। অপশন আছে 1টি, 2টি, 3টি নাকি 4টি। দেখো ক্যালসিয়ামের আমরা জানি যে 20, পরমাণু ক্রমাঙ্ক কত 20, তার মানে এখানে ইলেকট্রন সংখ্যা কত আছে 20টি, তাহলে 2, 8, 8 শেষে থাকবে 2টি। দেখো সর্ববহিস্থ কক্ষে 2টি ইলেকট্রন আছে, তাই তো, তাহলে ক্যালসিয়াম পরমাণুর ক্যালসিয়াম পরমাণুর যোজ্যতা কত 2। এই 2টি ইলেকট্রন যদি বের করে দিতে পারে তাহলে কিন্তু একটি নোবেল গ্যাসের কনফিগারেশন অ্যাটাইন করবে, অথবা ক্যালসিয়াম পরমাণু কী করতে পারে, 2টি বন্ধন তৈরি করতে পারে। এবারে অক্সিজেনের ক্ষেত্রে দেখো কত হয়, অক্সিজেন, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন 8, তাহলে 2 আর হলো 6। এবারে অক্সিজেন এটা হলো ক্যালসিয়ামের ক্ষেত্রে, ঠিক আছে, আর এটা ক্যালসিয়াম আর এটা হলো অক্সিজেন। এবারে অক্সিজেনের ক্ষেত্রে দেখো যদি এখানে আমরা 2টি ইলেকট্রন অ্যাড করে দিই তাহলে এটা একটা নোবেল গ্যাসের কনফিগারেশন অ্যাটেন্ড করতে পারে, তাহলে 6, 2, 8 হয়ে যাবে, মানে 10, তাহলে এখানে 2, এখানে 8 নোবেল গ্যাসের কনফিগারেশন হবে। তাহলে দেখো এখানে ক্যালসিয়ামের প্রবণতা হলো 2টি ইলেকট্রন ছাড়ার, আর অক্সিজেনের প্রবণতা হলো 2টি ইলেকট্রন গ্রহণ করার। তাহলে সিএও গঠনের সময় ক্যালসিয়াম পরমাণু কয়টি ইলেকট্রন ত্যাগ করবে, এখানে 2টি ইলেকট্রন ত্যাগ করবে, আর সেই 2টি ইলেকট্রন অক্সিজেন গ্রহণ করেই এখানে তৈরি করবে সিএও, ক্যালসিয়াম অক্সাইড। তাহলে আমাদের এখানে রাইট আনসার কী হয়ে যাচ্ছে, অপশন নাম্বার বি 2টি। ঠিক আছে, বুঝতে পারলে তোমরা কীভাবে করলাম। চলো নেক্সট 10 নম্বর প্রশ্ন বলেছে কোনটি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ, মানে নন ইলেকট্রোলাইট মানে কোনটি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। অপশন আছে NH4OH এর জলীয় দ্রবণ, লঘু HNO3 এর দ্রবণ, কার্বন টেট্রাক্লোরাইড নাকি গলিত সোডিয়াম ক্লোরাইড। এখানে আমাদের রাইট আনসার হয়ে যাবে অপশন নাম্বার সি, কার্বন টেট্রাক্লোরাইড। ঠিক আছে, CCl4 হলো একটি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। এটি অ্যাকচুয়ালি একটি সমযোজী অথবা কোভ্যালেন্ট যৌগ। ঠিক আছে, কোভ্যালেন্ট কম্পাউন্ড। এটি কী করে না, জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে আয়নে পরিণত হয় না। এই যে NH4OH, তারপর লঘু HNO3, তারপর সোডিয়াম ক্লোরাইড, এগুলো কিন্তু জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে আয়ন তৈরি করে এবং এটা তড়িৎ পরিবহন করতে সক্ষম হয়। এরা যেহেতু জলীয় দ্রবণে আয়নে বিয়োজিত হয়ে যায় তাই আমরা এদেরকে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলতে পারি। কিন্তু কার্বন টেট্রাক্লোরাইড সমযোজী হয়, এটি কিন্তু জলীয় দ্রবণে বিয়োজিত হয় না, আয়নে বিয়োজিত হবে না, তাই আমরা একে তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ বলবো। ঠিক আছে, তাহলে রাইট আনসার হয়ে যাচ্ছে আমাদের অপশন নাম্বার সি। চলো নেক্সট 11 নম্বর প্রশ্ন দেখা বলেছে কোনটি ভেজা লাল লিটমাসকে নীল করবে। তোমাদের আমি ট্রিক শিখিয়ে দিয়েছিলাম যে কীভাবে আমরা মনে রাখবো যে লিটমাস লাল হলে দ্রবণটি কী আর লিটমাস নীল হলে দ্রবণটি কী। অপশান দেখো দেওয়া আছে CO2, HCl, H2S নাকি NH3। তোমাদের কতজনের ট্রিকটি মনে আছে তোমরা কমেন্টে এখনই জানাও, আমি আজকে তোমাদের আবার এই ট্রিকটি বলে দেবো। চলো দেখো এখানে আমাদের রাইট আনসার হয়ে যাবে অপশান নাম্বার ডি, NH3। ঠিক আছে, ক্ষারের ক্ষেত্রে লাল লিটমাস নীল হয়ে যাবে। তোমাদের আমি বলেছিলাম যে অ্যাসিড যে আছে, অ্যাসিড যদি আমাদের গায়ে কোনো শরীরে কোনো অঙ্গে পড়ে সেখানে কিন্তু লাল লাল হয়ে যাবে, কি রেড হয়ে যাবে। ঠিক আছে, লাল লাল হয়ে যাবে। তাই অ্যাসিডে যদি আমরা লিটমাস পেপারকে ডুবিয়ে দিই তাহলে লিটমাস পেপারের কালার হয়ে যাবে লাল। এবারে বেস, ঠিক আছে, বেসের বাংলা কি ক্ষার দ্রবণে যদি আমরা লিটমাসকে ডুবিয়ে দিই তাহলে এর কালার হয়ে যাবে ব্লু। ঠিক আছে, এখানে বেস থেকে তোমরা মনে রাখবে যে ব্লু, আর অ্যাসিড যদি আমাদের শরীরে কোনো অঙ্গে পড়ে তাহলে সেখানে হয়ে যাবে লাল লাল। আর তাই যদি আমরা লিটমাস পেপারকে অ্যাসিড দ্রবণে ডুবিয়ে দিই তাহলে সেখানে লিটমাস পেপারের কালার হয়ে যাবে লাল।
বুঝতে পারলে? তাহলে এইভাবে তোমরা কিন্তু মনে রাখতে পারো, তোমাদের একদম কনফিউশন হবে না। আর এখানে NH3 হলো কি, এটি ক্ষার দ্রবণ, তাই NH3 এর মধ্যে যদি আমরা লিটমাস পেপারকে দবাই তাহলে কি হয়ে যাবে, নীল কালারের হয়ে যাবে। ঠিক আছে, চলো নেক্সট 12 নম্বর প্রশ্ন দেখা বলেছে, প্রদত্ত কোনটি সালফাইড আকরিক? অপশন আছে বক্সাইট, জিঙ্ক ব্লেন্ড, রক সল্ট নাকি হিমাটাইট। কোনটি সালফাইড আকরিক, মানে কোন আকরিকে সালফাইড থাকবে, S2- বা সালফাইড আয়ন থাকবে। এখানে আমাদের রাইট আনসার হয়ে যাবে অপশন নাম্বার বি, জিঙ্ক ব্লেন্ড। ঠিক আছে, জিঙ্কের একটি সালফাইড আকরিক হলো জিঙ্ক ব্লেন্ড, যাকে আমরা স্ফেলারাইটও বলতে পারি, স্ফেলারাইট। ঠিক আছে, স্ফেলারাইটও বলতে পারি জিঙ্ক ব্লেন্ডকে। তাহলে জিঙ্কের একটি সালফাইড আকরিক হলো জিঙ্ক ব্লেন্ড, যাকে আমরা স্ফেলারাইট বলতে পারি। বুঝতে পারলে? চলো নেক্সট 13 নম্বর প্রশ্ন দেখা বলেছে, সম্পৃক্ত জৈব যৌগ কোনটি? স্যাচুরেটেড। ঠিক আছে, স্যাচুরেটেড হাইড্রোকার্বন কোনটি? স্যাচুরেটেড হাইড্রোকার্বন অথবা সম্পৃক্ত জৈব যৌগ কোনটি, মানে যেখানে কোনো ডবল বন্ড, কোনো ট্রিপল বন্ড থাকবে না, শুধুমাত্র সিঙ্গেল বন্ড থাকবে। কোন যৌগে? অপশন আছে প্রোপিন, ইথাইন, প্রোপেন নাকি বিউটাইন। আমরা জানি যে অ্যালকেনের মধ্যেই কিন্তু সিঙ্গেল বন্ড থাকে, বাকি এই যে ডবল বন্ড আছে এটা অ্যালকিনের মধ্যে থাকবে, আর ট্রিপল বন্ড থাকবে অ্যালকাইনের মধ্যে। এবারে দেখো প্রথমে দেওয়া আছে প্রোপিন, প্রোপিন মানে এটা হলো অ্যালকিন, তারপরে ইথাইন এটা হলো অ্যালকাইন, বিউটাইন এটা হলো অ্যালকাইন, কিন্তু প্রোপেন এটা হলো অ্যালকেন। তাহলে আমাদের রাইট আনসার হয়ে যাবে এখানে অপশন নাম্বার সি। ঠিক আছে, যার মধ্যে সিঙ্গেল বন্ড থাকবে সেই হবে স্যাচুরেটেড, আর ডবল বন্ড আর ট্রিপল বন্ড যদি থাকে তাহলে সেটা হয়ে যাবে আনস্যাচুরেটেড। তাই আমাদের এখানে যে কোশ্চেনে বলেছে যে সম্পৃক্ত জৈব যৌগ সিঙ্গেল বন্ড থাকবে এমন জৈব যৌগ, সেটি হলো প্রোপেন। ঠিক আছে, এটি এক ধরনের অ্যালকেন। চলো নেক্সট 14 নম্বর প্রশ্ন দেখা বলেছে, সমযোজী ত্রিবন্ধনযুক্ত যৌগ কোনটি? মানে কোন যৌগে সমযোজী ত্রিবন্ধন থাকবে, অর্থাৎ তিনটি বন্ধন থাকবে। অপশন দেওয়া আছে ইথেন, অ্যাসিটিলিন, ইথিলিন নাকি মিথেন। খুব ইজি, তোমাদের বলেই দিলাম যে অ্যালকাইনের মধ্যে কি থাকবে, ট্রিপল বন্ড থাকবে। এবারে দেখো ইথেন এটা একটা অ্যালকেন, এখানে হবে না। তারপরে ইথিলিন এটা একটা অ্যালকিন, এখানেও হবে না। মিথেন এটা একটা অ্যালকেন, এখানেও হবে না। তাহলে আমাদের অপশান থাকলো অ্যাসিটিলিন, এটা কিন্তু অ্যালকিন নয়, ইন শেষে আসার জন্যই এটা অ্যালকিন হবে না। ঠিক আছে, অ্যাসিটিলিন হলো HC ট্রিপল বন্ড CH, এটাকে আমরা কি বলে থাকি, অ্যাসিটিলিন বলে থাকি। তাহলে আমাদের রাইট আনসার এখানে হয়ে যাবে অপশন নাম্বার বি। ঠিক আছে, চলো নেক্সট 15 নম্বর প্রশ্ন দেখি। বলেছে উত্তল দর্পণে সমান্তরাল আলো রশ্মি আপতিত হলে প্রতিফলিত রশ্মি উৎস কী হবে? একটি উত্তল দর্পণ দেওয়া আছে, এটা কি উত্তল দর্পণ। ঠিক আছে, উত্তল দর্পণ যার ভেতরেরটা পলিশ করা থাকবে, কিন্তু বাইরের যে এই কার্ভ দিকটা এটা হয়ে যাবে তোমাদের মিরর, এটা হলো উত্তল দর্পণ। উত্তল দর্পণে যদি আলো রশ্মি সমান্তরালভাবে আপতিত হয় তাহলে আমাদের আলো রশ্মি কী হবে, সমান্তরালভাবে আপতিত হবে। দেখো এই যে সমান্তরালভাবে একটি আলো রশ্মি আপতিত হলো, এবারে কী হবে, প্রতিফলিত যে রশ্মি প্রতিফলিত হয়ে বেরিয়ে যাবে সেটি কি প্রকৃতির হবে। দেখো তাহলে যদি সমান্তরালে আলোক রশ্মি এসে পড়ে তাহলে সেটা কি ফোকাস দিয়ে যাবে, এবারে দর্পণ ভেদ করে তো যেতে পারবে না, তাই এটা প্রতিফলিত হয়ে এই দিকে চলে যাবে। ঠিক আছে, এটা হয়ে যাবে প্রতিফলিত রশ্মি। তাহলে দেখো এখানে অপশান আছে অপসারী, অভিসারী, সমান্তরাল হবে নাকি সবগুলি হতে পারে। দেখো সমান্তরাল তো হবে না, তাই আমরা এখানে সবগুলি হতে পারে এটাও আমরা দেবো না, অপসারী অথবা অভিসারীর মধ্যে হতে পারে। এবারে অপসারী রশ্মি কোনগুলি আর অভিসারী রশ্মি কোনগুলি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। দেখো একটা পয়েন্ট আছে, এই পয়েন্ট থেকে যদি রশ্মি এইভাবে বেরিয়ে পড়ে তাহলে আমরা এটাকে বলবো অপসারী, অপসারিত হচ্ছে মানে বেরিয়ে যাচ্ছে। এবারে অভিসারী মানে অনেকগুলো রশ্মি যখন একটি বিন্দুতে এসে আপতিত হচ্ছে তখন সেই রশ্মিগুলোকে আমরা বলবো অভিসারী রশ্মি। ঠিক আছে, তাহলে এখানে দেখো বেরিয়ে যাচ্ছে, যেহেতু এই পয়েন্ট থেকে কি হচ্ছে বেরিয়ে যাচ্ছে, তাই আমরা এটাকে বলবো অপসারী, মানে অপসৃত হচ্ছে। ঠিক আছে, মানে ডাইভার্জ হচ্ছে। তাহলে আমাদের এখানে রাইট আনসার কী হয়ে যাবে, অপশন নাম্বার এ হয়ে যাবে আমাদের রাইট আনসার, যে উত্তল দর্পণে সমান্তরাল আলো রশ্মি যদি আপতিত হয় তাহলে প্রতিফলিত রশ্মিগুচ্ছ কী হবে, অপসারী হয়, মানে ডাইভার্জ হয়ে যাবে। চলো নেক্সট 16 নম্বর প্রশ্ন বলেছে, একটি উত্তল লেন্সের ক্ষেত্রে বস্তুর দূরত্ব দেওয়া আছে 20 সেন্টিমিটার। বস্তু কী হয়েছে, বস্তুর যে প্রতিবিম্ব গঠিত হয়েছে সেটি আকারে সমান, এটা বিশ্ব হবে না, এটা বিম্ব হবে। ঠিক আছে, তাহলে উত্তল লেন্সের ক্ষেত্রে বস্তুটি রাখা হয়েছে 20 সেন্টিমিটার দূরে, আর বস্তু এবং যে প্রতিবিম্ব রয়েছে তাদের আকার কি সমান, তাহলে ফোকাস দূরত্ব কত হবে। দেখো আমরা জানি যে সাধারণত যদি আমরা বক্রতা কেন্দ্রের মধ্যে কোনো বস্তুকে রাখি তাহলেই সেই বস্তুর কী হবে, সমান প্রতিবিম্ব সৃষ্টি হবে, কিন্তু উল্টো প্রতিবিম্ব সৃষ্টি হবে। তোমাদের আমি দেখিয়েছিলাম যে অবতল দর্পণের ক্ষেত্রে যদি আমরা এখানে ধরো এটা আমাদের কী দেওয়া আছে বক্রতা কেন্দ্র, এই বক্রতা কেন্দ্রে যদি আমরা এখানে কোনো বস্তুকে রাখি তাহলে তার প্রতিবিম্ব কিন্তু এখানেই তৈরি হবে, সমান মাপের তৈরি হবে, কিন্তু উল্টো তৈরি হবে। আমাদের এখানে তাই বলেছে যে বস্তুর সমান আকারের বিম্ব গঠিত হয়, প্রতিবিম্ব গঠিত হবে। তাহলে তার বস্তুটি কোথায় আছে, বস্তুটি বক্রতা কেন্দ্রে আছে, মানে আরে আছে। এখান থেকে আমাদের ফোকাস দূরত্ব বের করতে বলেছে। আমরা সূত্র জানি যে F = R/2, মানে ফোকাস হলো বক্রতা ব্যাসার্ধের অর্ধেক। তাহলে এখানে আর এর মান বসিয়ে দাও, আর এর মান দেওয়া আছে 20/2, রাইট আনসার হয়ে যাচ্ছে আমাদের অপশন নাম্বার কি এ। ঠিক আছে, 10 হয়ে যাবে আমাদের রাইট আনসার।
বুঝতে পারলে কীভাবে করলাম? একদম ইজি কোশ্চেন, ঠিক আছে, শুধু একটু মনোযোগ সহকারে পড়লেই আনসার বেরিয়ে আসে। এখানে তোমাদের যে পয়েন্টটা মেইনলি মনে রাখতে হতো, ধরতে হতো, সেটা হলো বস্তুর সমান আকারের বিম্ব গঠিত হয়। আর একটি মাত্র কন্ডিশনই আছে যেখানে বস্তু এবং প্রতিবিম্ব সমান আকারের হবে, সেটি হলো যদি বস্তুটি দর্পণের বা কোনো লেন্সের বক্রতা ব্যাসার্ধে থাকে, ঠিক আছে। আর আমরা সূত্রে জানি যে ফোকাস ইকুয়ালস টু বক্রতা ব্যাসার্ধ বাই 2। এখান থেকে আমাদের আনসার বেরিয়ে আসলো 10। চলো নেক্সট 17 নম্বর প্রশ্ন। আর তোমাদের আমি বলে দিচ্ছি যে কোশ্চেনগুলো করানোর সময় তোমাদের যে অঙ্কগুলো করানো হচ্ছে এই অঙ্কগুলো কিন্তু তোমরা খাতায় নোট ডাউন করে রাখবে, কারণ তোমরা যখন এই ক্লাস পিডিএফগুলো পাবে তখন কিন্তু এই অঙ্কগুলো সেখানে করানো থাকবে না। তোমাদের আনসার মার্ক করা থাকবে কিন্তু অঙ্কগুলো কিন্তু করানো থাকবে না। তাই তোমরা ক্লাস দেখার সাথে সাথেই তোমাদের পাশে একটা নোটবুক রাখবে, সেখানে কিন্তু এই সমস্ত কিছু নোট করে রাখবে, ঠিক আছে। চলো দেখো 17 নম্বর প্রশ্ন কী বলেছে, বায়ুমণ্ডলের কোন স্তরে সূর্য থেকে আগত এক্স রশ্মি শোষিত হবে? এক্স রে সূর্য থেকে আগত এক্স রে শোষিত হবে বায়ুমণ্ডলের কোন স্তরে? অপশন আছে ট্রপোস্ফিয়ার, মেজোস্ফিয়ার, আয়োনোস্ফিয়ার নাকি এক্সোস্ফিয়ার। এখানে আমাদের রাইট আনসার হয়ে যাবে অপশন নাম্বার সি, আয়োনোস্ফিয়ারে, ঠিক আছে। আয়োনোস্ফিয়ারে কী হয়, সূর্য থেকে আগত যে সমস্ত রশ্মি আছে যেমন এক্স রশ্মি, গামা রশ্মি, ঠিক আছে, গামারে এই সমস্ত রশ্মি আয়োনোস্ফিয়ারে শোষিত হয়। চলো নেক্সট 18 নম্বর প্রশ্ন দেখো, বলেছে সৌরশক্তির উৎস হচ্ছে, সৌরশক্তির উৎস কী? মানে সূর্য যে আছে, সূর্যের মধ্যে কী এমন বিক্রিয়া ঘটে যার জন্য সূর্য এতটা উত্তপ্ত প্রকৃতির হয়? অপশান আছে নিউক্লিয় বিভাজন, কয়লা, নিউক্লিয় সংযোজন নাকি পেট্রোলিয়াম। এখানে আমাদের রাইট আনসার হয়ে যাবে অপশান নাম্বার সি, নিউক্লিয় সংযোজন অথবা নিউক্লিয়ার ফিউশন, ঠিক আছে। নিউক্লিয়ার ফিউশন, সংযোজন, ফিউজ হয়ে যাবে, মানে দুটি ছোট ছোট অ্যাটমের যে নিউক্লিয়াই আছে দুটি যুক্ত হয়ে কী করবে, একটি বড় লার্জ অ্যামাউন্টের একটি বড় অ্যাটম তৈরি করবে, ঠিক আছে। আর এবং কী করবে, সাথে লার্জ অ্যামাউন্ট অফ এনার্জি রিলিজ করবে, মানে অনেকটা বেশি পরিমাণ এনার্জি রিলিজ করবে। এই জন্যই কিন্তু দেখো সূর্য এতটা উত্তপ্ত প্রকৃতির হয়, সূর্যের মধ্যে নিউক্লিয় সংযোজন ঘটে, তার ফলে সেখান থেকে যে পরিমাণ অত্যাধিক এনার্জি রিলিজ হয় তার জন্যই সূর্য এতটা উত্তপ্ত। বুঝতে পারলে? তাহলে সৌরশক্তির উৎস হচ্ছে নিউক্লিয় সংযোজন অথবা নিউক্লিয়ার ফিউশন। চলো নেক্সট 19 নম্বর প্রশ্ন দেখা বলেছে 1 বার ইকুয়ালস টু আমাদের ডাইন পার সেন্টিমিটার স্কোয়ারে নির্ণয় করতে হবে। ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার কি? চাপের একক। 1 বার 12 চাপের একক। এবারে বলেছে 1 বার ইকুয়ালস টু কত? ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। এটা তোমাদের কিন্তু একটা মক টেস্টে ছিল, আশা করছি তোমরা সকলেই মক টেস্টগুলো দিয়েছো এবং এটারও সঠিক আনসার করতে পারবে। তোমরা আনসার দিয়েছো, বলে দিচ্ছি আমি। এখানে আমাদের রাইট আনসার হয়ে যাবে অপশন নাম্বার বি, 10⁶ ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার ইকুয়ালস টু 1 বার। এটা কিন্তু মনে রাখবে, ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ঠিক আছে। চলো নেক্সট 20 নম্বর প্রশ্ন বলেছে স্থির আয়তনে উষ্ণতা বৃদ্ধি করলে গ্যাসের অণুগুলির বেগ এবং চাপের কী পরিবর্তন হবে? স্থির আয়তন, একটা কন্টেইনার নেওয়া আছে, এই কন্টেইনারে গ্যাস আছে। এবারে কন্টেইনার যেহেতু বড় হচ্ছে না ছোট হচ্ছে না, এখানে গ্যাসের আয়তন কিন্তু একদম স্থির থাকবে, মানে কনস্ট্যান্ট। এবারে আমরা কি করলাম, এখানে উষ্ণতা বৃদ্ধি করে দিলাম, নিচে আগুন লাগিয়ে দিলাম, উষ্ণতা আমরা বৃদ্ধি করে দিলাম, তাহলে এই যে গ্যাসের অণুগুলি আছে এদের বেগ কী হবে এবং চাপের মধ্যে কীরূপ পরিবর্তন দেখা দেবে। দেখো যত উষ্ণতা বাড়তে থাকবে তত কী হবে, গ্যাসের অণুগুলির বেগও বাড়তে থাকবে, ঠিক আছে। তার ফলে এরা বেশি ছোটাছুটি করবে এবং তার জন্য কিন্তু চাপেরও পরিমাণ বৃদ্ধি পাবে। তাহলে আমাদের এখানে রাইট আনসার হয়ে যাবে অপশন নাম্বার ডি, বেগ এবং চাপ উভয়ই বৃদ্ধি পাবে, ঠিক আছে। তাহলে স্থির আয়তনে উষ্ণতা বৃদ্ধি করলে গ্যাসের অণুগুলির বেগও বৃদ্ধি পায়, সাথে সাথে চাপেরও বৃদ্ধি ঘটে, ঠিক আছে। নেক্সট 21 নম্বর প্রশ্ন বলেছে একটি বৈদ্যুতিক হিটারের রেটিংস হলো 220 ভোল্ট এবং 220 ওয়াট। হিটারের কুণ্ডলীর রোধ কত? এখানে 220 ভোল্ট মানে এখানে ভির মান দেওয়া আছে, আর 220 ওয়াট মানে এখানে পাওয়ারের মান দেওয়া আছে। আমাদের কুণ্ডলীর রোধ মানে আর বা রেজিস্ট্যান্স আমাদের বের করতে হবে। অপশন আছে 220, 4440, 2200 নাকি 4400। তোমাদের আমি ফর্মুলা লিখিয়ে দিয়েছিলাম যে পাওয়ার ইকুয়ালস টু কী হয়, ভি স্কোয়ার আপন আর। আমরা এখানে এই সূত্রটাই প্রয়োগ করব। এছাড়াও আমাদের আই স্কোয়ার আর রয়েছে, ঠিক আছে, আই স্কোয়ার আর এই সূত্র রয়েছে, কিন্তু আমরা এখানে শুধুমাত্র ভি স্কোয়ার বাই আর, কিন্তু আমরা এখানে ভি স্কোয়ার বাই আর এই সূত্রটাই প্রয়োগ করব। কেন সেটা বলে দিচ্ছি। দেখো আমাদের এখানে ভির মান দেওয়া আছে, পির মান দেওয়া আছে, আমাদের আর বের করতে হবে। তাহলে আমাদের পি দেওয়া আছে, ভি দেওয়া আছে, আর বের করতে হবে। তাহলে আর ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি, ভি স্কোয়ার আপন পি, তাই তো। এবারে সমান সমান দিয়ে লেখো, ভি স্কোয়ার সমান সমান কত হবে, 220 তার স্কোয়ার মানে 220 গুণ 220, আর পাওয়ার কত আছে আমাদের 220, তাহলে নিচে 220। এবারে 220 সাথে 220 কেটে দাও, আসছে কত 220 ওহম। তাহলে রেজিস্ট্যান্স আমাদের বেরিয়ে যাবে 220 ওহম। আমাদের এখানে রাইট আনসার হয়ে যাবে অপশন নাম্বার এ। খুব ইজি কোশ্চেন, ঠিক আছে। ছোটো ছোটো অঙ্ক তোমাদের ফিজিক্যাল সায়েন্সে আসে, খুব ইজি, শুধুমাত্র তোমরা চোখে দেখেই করতে পারো যদি তোমাদের প্র্যাকটিসগুলো ভালো থাকে। আর তোমাদের এই প্র্যাকটিস ভালো করার জন্যই কিন্তু কম্পোজ স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের জন্য ক্লাস আসছে। এতদিন মক টেস্ট আসলো, ঠিক আছে, যেহেতু তোমাদের এক্সাম আজকেই হওয়ার কথা ছিল, সেই হিসেবে তোমাদের মক টেস্ট নিয়ে আসা হয়েছিল 10টি, কিন্তু এক্সাম পিছিয়ে গেল, তাই তোমাদের জন্য এখন 30টি করে কোশ্চেন নিয়ে আসা হচ্ছে, ঠিক আছে, অন্তিম প্রস্তুতির জন্য। আর অবশেষে তোমাদের জন্য আরও কয়েকটি মক টেস্ট কিন্তু থাকবে, খুব ইম্পর্টেন্ট, বুঝতে পারলে। চলো নেক্সট
22 নম্বর প্রশ্ন বলেছে 0.5 মোল কার্বনকে বায়ুতে সম্পূর্ণ দহন করলে কত গ্রাম কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। এটাও একটা খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন মোলের ধারণার থেকে। বলেছে 0.5 মোল কার্বনকে বায়ুতে দহন করলে কত গ্রাম কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। এখানে আমাদের ইকুয়েশনটা লিখতে হবে সবার প্রথমে। দেখো ইকুয়েশনটা হবে C+O2, ঠিক আছে, এখান থেকে CO2। এখানে দেখো আমাদের অক্সিজেনের কথা কিন্তু বলা নেই, কিন্তু বলা আছে সম্পূর্ণ দহন করতে। সম্পূর্ণ দহন করা মানে সম্পূর্ণ জ্বালানো, আর জ্বালাতে সাহায্য করে অক্সিজেন, ঠিক আছে, অক্সিজেন জ্বালাতে সাহায্য করে। তাহলে কার্বনের সাথে যদি অক্সিজেন যুক্ত হয় তৈরি করবে CO2। এবারে আমরা জানি এখানে কার্বন কত দেওয়া আছে, 1 মোল। 1 মোল কার্বন থেকে এখানে CO2 কত ভর, 44। তাহলে 1 মোল থেকে 44 গ্রাম আমাদের CO2 তৈরি হয়। এবারে আমাদের কোশ্চেনে দেওয়া আছে 0.5 মোল কার্বন ডাইঅক্সাইড আমাদের নেওয়া আছে, মানে 0.5 মোল মানে হাফ মোল কার্বন ডাইঅক্সাইড। তাহলে এটা ঐকিক নিয়মের মতো হয়ে গেল। তোমরা বের করো যে 1 মোল থেকে যদি 44 গ্রাম CO2 উৎপন্ন হয়, তাহলে হাফ মোল বা 0.5 মোল থেকে কত গ্রাম কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। একদম ইজি, 44 গুণ 1/2 করে দিলেই হয়ে যাবে ঐকিক নিয়ম। তাহলে 2 দিয়ে কাটলে এটা 22 আসবে। রাইট আনসার হয়ে যাবে আমাদের 22 গ্রাম। ঠিক আছে, এটা যদি তোমাদের প্র্যাকটিস ভালো থাকে তাহলে কিন্তু 0.5 মোল এটা দেখেই তোমরা আনসার করতে পারতে যে 22 গ্রাম হয়ে যাবে আমাদের রাইট আনসার। আর অপশনগুলো ভালো মতো দেখবে, এখানে দেওয়া আছে দেখো 2.2 আর এখানে দেওয়া আছে 22। অনেক সময় কি হয় এক্সামের প্রেশারে কিন্তু আমরা পয়েন্টটাকেই দেখি না চোখে, এখানে 2.2 লেখা আছে, আমরা এটাকেই 22 হিসেবে মার্ক করে দিয়ে চলে আসি। এরকম ভুল কিন্তু করা যাবে না। যত ভুল আছে তোমরা এই টাইমেই করো, তোমাদের প্রিপারেশন টাইমে করো, এক্সামে যাতে কোনো রকম ভুল না হয়। ঠিক আছে, তার জন্যই তোমাদের বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে, কোশ্চেন প্র্যাকটিস। চলো তাহলে এখানে আমাদের রাইট আনসার কী হয়েছে, অপশন নাম্বার ডি 22 গ্রাম। বুঝতে পারলে কীভাবে করলাম একদম। চলো নেক্সট 23 নম্বর প্রশ্ন দেখা বলেছে ওহমের সূত্র মেনে চলে না এমন পরিবাহী। অপশন আছে নাইক্রোম, টাংস্টেন, জার্মেনিয়াম নাকি লোহা। এখানে বলে রাখি যে সেমি কন্ডাক্টর যে আছে অর্ধ পরিবাহী সেমি কন্ডাক্টর, ঠিক আছে, সেমি কন্ডাক্টর কী করে না, ওহমের সূত্র ওহমস ল মেনে চলে না, ওহমস ল মেনে চলবে না সেমি কন্ডাক্টর। এবার আমাদের খুঁজতে হবে যে এখানে সেমি কন্ডাক্টর কে আছে। অপশানটা আছে নাইক্রোম, টাংস্টেন, জার্মেনিয়াম নাকি লোহা। এখানে দেখো জার্মেনিয়াম যে আছে, জার্মেনিয়াম হলো একটি কি সেমি কন্ডাক্টর। তাহলে আমাদের রাইট আনসার হয়ে যাবে এখানে অপশন নাম্বার সি। জার্মেনিয়াম, সিলিকন এই সব কিছুই কিন্তু সেমিকন্ডাক্টর, এটা ওহমের সূত্র মেনে চলে না। আর এই সেমিকন্ডাক্টর এবং কন্ডাক্টর এদের সম্বন্ধে আর দুটো ইম্পর্টেন্ট যে পয়েন্ট আছে সেটা হলো কন্ডাক্টরের ক্ষেত্রে কী হয়, উষ্ণতা যদি আমরা বাড়াই পরিবাহীর রোধ বেড়ে যাবে, তার ফলে প্রবাহ মাত্রা কমে যাবে। কিন্তু সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে পুরোপুরি উল্টো, উষ্ণতা যদি আমরা বাড়িয়ে দিই তাহলে রোধ কমে যাবে আর তড়িৎ প্রবাহ মাত্রা বেড়ে যাবে। এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। ঠিক আছে, চলো নেক্সট 24 নম্বর প্রশ্ন দেখা বলেছে তড়িৎ প্রবাহের সময় প্রবাহ মাত্রা অর্ধেক হয়ে গেলে উৎপন্ন তাপ কত হয়। অপশান আছে দ্বিগুণ, অর্ধেক, 1/4 গুণ নাকি 4 গুণ। তড়িৎ প্রবাহের সময় প্রবাহ মাত্রা অর্ধেক হয়ে গেলে উৎপন্ন তাপ। তড়িৎ প্রবাহের সময় যদি যে তাপ উৎপন্ন হয় সেই সূত্র আমি তোমাদের বলে দিয়েছিলাম যে H = I²RT। এবারে এখানে আমাদের রোধ কনস্ট্যান্ট দেওয়া আছে, যেহেতু ম্যাটেরিয়াল দেওয়া আছে, তারপর আমাদের টাইমও এখানে সেম ধরতে হবে। তড়িৎ প্রবাহের সময় টাইমটাকে আমাদের সেম ধরতে হবে। তাহলে আমাদের এখানে তাপ উৎপন্ন হচ্ছে যেটা, সেটা আমাদের ডাইরেক্ট হয়ে যাবে H² প্রপোর্শনাল। এখানে তোমাদের কোশ্চেনটা এইভাবে দিতে পারতো যে রোধ আর সময় আমাদের কনস্ট্যান্ট দেওয়া আছে এবং প্রবাহ মাত্রা অর্ধেক করে দেওয়া হলে তাপ কত উৎপন্ন হবে, তাহলে কোশ্চেনটা একটু বেটার হতো। যাই হোক, এখানে আমাদের ধরে নিতে হবে যে রোধ এবং এই যে আমাদের টেম্পারেচার দেওয়া আছে এই দুই কনস্ট্যান্ট। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে H = I², মানে উৎপন্ন তাপ কী হবে, তড়িৎ প্রবাহ মাত্রার বর্গের সমানুপাতিক হবে। তাহলে এবারে যেহেতু বলেছে যে প্রবাহ মাত্রা অর্ধেক করে দিলাম, তাহলে আমাদের এখানে হাফের স্কোয়ার কত হয়, 1/4 = 1/4। তাহলে আমাদের এখানে তাপ যে উৎপন্ন হবে সেটা 1/4 গুণ হয়ে যাবে। রাইট আনসার কী হবে আমাদের অপশন নাম্বার সি, 1/4 গুণ। বুঝতে পারলে কীভাবে করলাম, খুব ইজি কোশ্চেন কিন্তু। চলো নেক্সট 25 নম্বর প্রশ্ন দেখা বলেছে বস্তু অপেক্ষা বড় অসৎ বিম্ব সৃষ্টি করে। বস্তু অপেক্ষা বড় তৈরি হবে, মানে বস্তু আমাদের এটা দেওয়া আছে, প্রতিবিম্ব আমাদের তৈরি হবে বড় এবং এটি কী হবে, অসৎ বিম্ব তৈরি হবে। বস্তু অপেক্ষা বড় অসৎ বিম্ব তৈরি করে। অপশন আছে উত্তল দর্পণ, অবতল লেন্স, উত্তল লেন্স নাকি সমতল দর্পণ। এখানে আমাদের রাইট আনসার হয়ে যাবে অপশন নাম্বার সি, উত্তল লেন্স। ঠিক আছে, উত্তল লেন্স কী করবে, বস্তু অপেক্ষা বড় অসৎ বিম্ব তৈরি করবে। এটা দেখো কীরকম হয় দেখতে, এখানে ছোট্ট করে তোমাদের ছবি এঁকে দেখিয়ে দিচ্ছি। এই হলো আমাদের একটা উত্তল লেন্স বা কনভেক্স লেন্স। ঠিক আছে, এই জায়গায় আমাদের ফোকাস আর মেরু, ফোকাস আর পোলের মাঝখানে আমাদের এখানে একটা বস্তু দেওয়া আছে, আর এর ফোকাস এখানে, তাহলে এদিকেও ফোকাস থাকবে, এখানে ফোকাস। এবারে সমান্তরালে কোনো রশ্মি এসে যদি লেন্সে পড়ে তাহলে সেটা কোন দিক দিয়ে যাবে, ফোকাস দিয়ে যাবে, এই ফোকাস দিয়ে গেল। এবারে যেটা মেরু দিয়ে যাবে সেটা মেরু দিয়েই চলে গেল। এবারে দেখো এটা দেখে মনে হবে যে আমাদের এই দিক থেকে কোনো জায়গার থেকে মিলিত হচ্ছে, এই দিকে কোনো জায়গায় মিলিত হচ্ছে। ঠিক আছে, অ্যাকচুয়ালি কিন্তু মিলিত হচ্ছে না, মনে হচ্ছে মিলিত হচ্ছে। আমরা যদি এদিক থেকে দেখি, এদিক থেকে যদি আমরা দেখি আমাদের মনে হবে যে এদিকে কোথাও মিলিত হচ্ছে।
তাহলে এই ধরনের প্রতিবিম্বকে আমরা কি বলি, যেগুলো অ্যাকচুয়াল রশ্মির মিলনের ফলে তৈরি হয় না, তাদেরকে আমরা কি বলি, অসৎ বিম্ব বলে থাকি। তাহলে এখানে দেখো কনভেক্স লেন্সের ক্ষেত্রে অথবা উত্তল লেন্সের ক্ষেত্রে কিন্তু বস্তু অপেক্ষা প্রতিবিম্ব আমাদের বড় তৈরি হচ্ছে এবং সেটি তৈরি হচ্ছে অসৎ বিম্ব। বুঝতে পারলে? তাই আমাদের রাইট আনসার হয়ে যাবে অপশন নাম্বার সি। চলো নেক্সট 26 নম্বর প্রশ্ন বলেছে প্রদত্ত কোন আলোর ক্ষেত্রে প্রিজমের চ্যুতি সবচেয়ে বেশি হবে। প্রদত্ত কোন আলোর ক্ষেত্রে প্রিজমের চ্যুতি সবচেয়ে বেশি হবে, প্রিজমে ডেভিয়েশন সবথেকে বেশি হবে। মানে এটা একটা প্রিজম দেওয়া আছে, এখানে আমরা হোয়াইট লাইট ফেলে দিলাম, তাহলে এখান থেকে 7টা আলো বেরোবে। 7টা আলোর মধ্যে কোন আলোর চ্যুতি সবথেকে বেশি হবে বা ডেভিয়েশন সবথেকে বেশি হবে? অপশান আছে লাল, বেগুনি, সবুজ নাকি নীল। এখানে রাইট আনসার হয়ে যাবে আমাদের অপশান নাম্বার বি, বেগুনির চ্যুতি সবথেকে বেশি হবে। আর এই যে লাল যে আছে, লালের চ্যুতি সবথেকে কম হবে, তাই লালকে কিন্তু আমরা বিপদ সংকেত হিসেবে ব্যবহার করে থাকি। ঠিক আছে, আমরা যে পড়েছি বেনিয়া সহকলা, ভিপজিওর, VIBGYOR। ঠিক আছে, এখানে ভায়োলেট থেকে যদি আমরা রেডের দিকে যাই তাহলে আমাদের চ্যুতি কী হচ্ছে, চ্যুতি কমছে এবং তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু বাড়ছে। আর তরঙ্গ দৈর্ঘ্য যেহেতু বাড়ে তাহলে কম্পাঙ্ক কী হবে, কমবে। বুঝতে পারলে? সম্পর্কগুলো কিন্তু তোমাদের এভাবেই মনে রাখতে হবে, যদি মুখস্থ করতে চাও তাহলে কিচ্ছু মাথায় থাকবে না। ঠিক আছে, চলো নেক্সট 27 নম্বর প্রশ্ন বলেছে বক্রতা বৃদ্ধিতে গলীয় দর্পণের ফোকাস দৈর্ঘ্য কত হবে। আমরা যদি বক্রতা কেন্দ্র বাড়িয়ে দিই তাহলে গলীয় দর্পণের ফোকাস দৈর্ঘ্য কী হবে? অপশন আছে কমবে, বাড়বে, একই থাকবে নাকি কোনোটিই নয়। এটা তোমাদের আগে একটা মক টেস্টে ছিল, কিন্তু এই কোশ্চেন এইভাবে ল্যাঙ্গুয়েজে ছিল না, সেখানে অঙ্ক আমাদের করতে হতো। দেখো আমি তোমাদের আবার সেই কনসেপ্টটাই বলে দিচ্ছি। আমরা জানি যে এফ ফোকাস ইকুয়ালস টু R/2। এখানে 2 কি কনস্ট্যান্ট, তাহলে 2 আমরা সরিয়ে দিয়ে লিখতে পারি যে এফ ভ্যারাইজেস R। ঠিক আছে, তাহলে ফোকাস দূরত্ব এবং যে বক্রতা কেন্দ্র রয়েছে দুজনই কি সমানুপাতিক। মানে যদি আমরা বক্রতা কেন্দ্র বাড়িয়ে দিই তাহলে ফোকাস দৈর্ঘ্যও কিন্তু আমাদের বেড়ে যাবে। তাহলে আমাদের কোশ্চেনে দেওয়া আছে যে বক্রতা বৃদ্ধিতে গলীয় দর্পণের ফোকাস দৈর্ঘ্য কী হবে। তোমরা বের করতে পেরেছ? রাইট আনসার হয়ে যাবে বাড়বে। যদি আমরা বক্রতা কেন্দ্র বা রেডিয়াস অফ কার্ভেচার বাড়িয়ে দিই তাহলে আমাদের ফোকাস দৈর্ঘ্য বেড়ে যাবে। যদি আমরা রেডিয়াস অফ কার্ভেচার কমিয়ে দিই তাহলে আমাদের ফোকাস দৈর্ঘ্য কমে যাবে। ঠিক আছে, চলো নেক্সট 28 নম্বর প্রশ্ন দেখা বলেছে μ1 এবং μ2 প্রতিসরাঙ্ক বিশিষ্ট দুটি মাধ্যমে আলোর বেগ যথাক্রমে v1 এবং v2 হলে কোন সম্পর্কটি সঠিক হবে। অপশন আছে v1 v2, μ1 μ2, μ1 v1 ইকুয়ালস টু μ2 v2 নাকি μ1 v2 ইকুয়ালস টু μ2 v1। ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, মনে রাখবে যে μ1 v1 ইকুয়ালস টু μ2 v2 হবে। দুটি মাধ্যম দেওয়া আছে, একটা হলো μ1 এবং μ2, ওদের প্রতিসরাঙ্ক যথাক্রমে, আর তাদের ভেলোসিটি দেওয়া আছে, বেগ দেওয়া আছে, আলোর বেগ v1 এবং v2। তাহলে সম্পর্কটা যেটা হবে সেটা হলো μ1 v1 ইকুয়ালস টু μ2 v2। ঠিক আছে, চলো নেক্সট 29 নম্বর প্রশ্ন। আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি ক্লাসে। দেখো 29 নম্বর প্রশ্ন বলেছে 1 মোল পরিমাণ আদর্শ গ্যাসের গতিশক্তির মান কত হয়। অপশন দেওয়া আছে KT, 1/2 RT, 3/2 RT নাকি 3/2 KT। এই কোশ্চেনের আনসার আমি তোমাদের আজকে ডিটেলসে করিয়ে দেখাবো আর তোমরা বুঝতেও পারবে আশা করছি। দেখো সবার প্রথমেই আমরা যেটা জানবো সেটা হলো কোনো আদর্শ গ্যাসের এভারেজ কাইনেটিক এনার্জি কী হবে। কাইনেটিক এনার্জি এভারেজ হবে 3/2 KT। ঠিক আছে, এটা হলো এভারেজ কাইনেটিক এনার্জি কোনো আদর্শ গ্যাসের। তারপর টোটাল কাইনেটিক এনার্জি কী হবে? কাইনেটিক এনার্জি টোটাল হবে কত? 3/2 NA KT। এখানে N হলো মোল সংখ্যা, NA হলো অ্যাভোগাড্রো নাম্বার, K কি? K হলো বোলসম্যান কনস্ট্যান্ট আর T হলো টেম্পারেচার। তাহলে এটা হলো টোটাল আর এটা হলো এভারেজ। উপরেরটা হলো এভারেজ, ঠিক আছে, আর এটা হলো টোটাল, মানে মোট কাইনেটিক এনার্জি বা মোট গতিশক্তি কত। এবারে দেখো আমরা আরেকটা সূত্র জানি, সেটা হলো বোলসম্যান কনস্ট্যান্ট রয়েছে K ইকুয়ালস টু R/NA। আর কি? ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট। আর এখানে NA কি? NA হলো অ্যাভোগাড্রো নাম্বার। তাহলে আমরা এখানে R ইকুয়ালস টু KNA লিখতে পারি, তাই তো? KNA লিখতে পারি। এখানে দেখো KNA দেওয়া আছে, তাহলে আমরা এখানে লিখবো 3/2 nRT। ঠিক আছে, তাহলে কাইনেটিক এনার্জি টোটাল আমরা কি লিখতে পারি যে 3/2 nRT কাইনেটিক এনার্জি টোটাল। এবারে দেখো আমাদের এখানে 1 মোল দেওয়া আছে আদর্শ গ্যাস, আর আমি N বললাম কি? N হলো মোল সংখ্যা। এবারে এই N এর জায়গায় যদি আমরা 1 বসিয়ে দিই তাহলে আমাদের যেটা আনসার বেরিয়ে আসবে সেটা হলো কাইনেটিক এনার্জি টোটাল ইকুয়ালস টু 3/2 RT। দেখো আমাদের অপশন নাম্বার সিতে দেওয়া আছে এই অপশানটি। ঠিক আছে, তাহলে সি হয়ে যাবে আমাদের রাইট আনসার। 1 মোল পরিমাণ আদর্শ গ্যাসের গতিশক্তির মান হলো 3/2 RT। তা টোটাল কাইনেটিক এনার্জি হলো 3/2 NA KT, যেখানে N হলো মোল সংখ্যা, NA হলো অ্যাভোগাড্রো নাম্বার, K হলো বোলসম্যান কনস্ট্যান্ট। আর আমরা বোলসম্যান কনস্ট্যান্ট লিখতে পারি যে K ইকুয়ালস টু R/NA, যেখানে R হলো কি? ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট অথবা সর্বজনীন গ্যাস ধ্রুবক। ঠিক আছে, তাহলে R সর্বজনীন গ্যাস ধ্রুবক ইকুয়ালস টু বোলসম্যান কনস্ট্যান্ট ইন্টু NA বা অ্যাভোগাড্রো নাম্বার। এখান থেকেই দেখো আমরা কমপ্লিট ক্যালকুলেশন করে বের করলাম যে কাইনেটিক এনার্জি টোটাল আমাদের 1 মোলের জন্য বেরোবে 3/2 RT। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে অসুবিধা হয় তোমরা আরেকবার পিছিয়ে নিয়ে যাবে ভিডিওটিকে, নিয়ে গিয়ে আরেকবার কমপ্লিট ভিডিওটি দেখবে, তাহলেই তোমরা কিন্তু বুঝতে পারবে। ঠিক আছে,
চলো নেক্সট আজকে আমাদের লাস্ট প্রশ্ন 30 নম্বর প্রশ্ন দেখো বলেছে এসটিপিতে 1 লিটার H2 গ্যাসের ভর কত? অপশান আছে 2 গ্রাম, 19 গ্রাম, 22.4 গ্রাম নাকি 0.089 গ্রাম। এটাও খুব ইজি এবং খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এর ধরনের আমরা কোশ্চেন করেছি, এখানে আমাদের মোল সংখ্যাটা সেম করে দিতে হবে। দেখো এসটিপি বলেছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশারে দেওয়া আছে, ঠিক আছে। 1 লিটার H2 গ্যাসের ভর কত, মানে আমাদের গিভেন ওয়েট আমাদের বের করতে হবে। দেখো আমরা মোল সংখ্যা সেম করে দেবো, একটা ভলিউম দিয়ে আমরা মোল বের করবো আর একটা ওয়েট দিয়ে বের করবো। তোমাদের ভলিউম দিয়ে বা আয়তন দিয়ে মোল বের করা শিখিয়েছি, যে আমাদের যে আয়তনটা দেওয়া থাকবে সেই আয়তন বাই 22.4, এটা মোল সংখ্যা আমাদের বেরিয়ে যাবে। তাহলে লেখো প্রথমে 1 লিটার দেওয়া আছে বাই 22.4 ইকুয়ালস টু করে দেবো আমরা ভরের সাহায্যে যে মোল বের করবো। ভরের সাহায্যে কীভাবে বের করবো? গিভেন ওয়েট, যে আমাদের যে গিভেন ওয়েটটা দেওয়া আছে সেই গিভেন ওয়েটই কিন্তু আমাদের এখানে বের করতে হবে। তাহলে ডব্লিউ লিখে নিলাম, ধরে নিলাম যে গিভেন ওয়েট আমাদের ডব্লিউ। আর আমাদের এরপরে নিচে যেটা লিখতে হবে সেটা হলো সেই গ্যাসের আণবিক ভর অথবা মোলার মাস। কোন গ্যাসের? হাইড্রোজেন গ্যাসের। হাইড্রোজেন গ্যাসের মোলার মাস কত? 2। এখান থেকে যদি আমরা ডব্লিউর মান বের করতে চাই তাহলে সেটা বেরিয়ে আসবে 2/22.4 সমান 0.089 গ্রাম। তাহলে আমাদের রাইট আনসার এখানে হয়ে যাবে অপশন নাম্বার ডি, ঠিক আছে। তাহলে এসটিপিতে 1 লিটার হাইড্রোজেন গ্যাসের ভর কত হবে? 0.089 গ্রাম। এবারে যদি আমি তোমাদের বলতাম যে এসটিপিতে 1 মোল হাইড্রোজেন গ্যাসের আয়তন কত হবে, তাহলে কত বলতে তোমরা? তাহলে কিন্তু আমাদের রাইট আনসার হয়ে যেত 22.4 লিটার। বুঝতে পারলে? তাহলে 1 মোল কোনো গ্যাসের আয়তন হলো 22.4 লিটার, কিন্তু আমাদের এখানে বলেছে যে 1 লিটার গ্যাসের ভর কত, সেই হিসেবে আমরা ক্যালকুলেট করে বের করলাম যে 0.089 গ্রাম হবে 1 লিটার হাইড্রোজেন গ্যাসের ভর। ঠিক আছে, চলো তাহলে এই ছিল আজকে আমাদের টোটাল 30টি প্রশ্ন। আশা করছি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে এবং কোশ্চেনগুলো সলভ করে তোমরা মজা পেয়েছো। তোমাদের কার কতগুলো ঠিক হচ্ছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। যাদের সব ঠিক হয়েছে খুব ভালো, ঠিক আছে, তোমার প্রিপারেশন খুব ভালোভাবে চলছে। তোমাদের এখন শুধুমাত্র রিভিশন এবং সাথে সাথে বেশি করে কোশ্চেন প্র্যাকটিস দরকার। আর যাদের অনেকগুলো ভুল হয়েছে আমি তোমাদের বলবো যে কোথায় কোথায় ভুল হয়েছে সেই ভুলগুলো দেখো, ঠিক আছে, ঠিক সলিউশনটা দেখো, অ্যানালিসিস কি বললাম আমি অ্যানালিসিস হিসেবে সেটা দেখো। তারপর গিয়ে সেই টপিকটি তোমাদের কোনো বুক অথবা কোনো টেক্সট বুক অথবা কোনো রেফারেন্স বুক থেকে একবার মিলিয়ে নাও। তারপরেও যদি বুঝতে না পারো আমাদের কম্পো স্টাডি রয়েছে, সেখানে আমাদের টেলিগ্রাম ডিসকাশন গ্রুপ রয়েছে, ঠিক আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, তারপর ইউটিউবের কমেন্ট সেকশন রয়েছে, সেখানে তোমরা পোস্ট করতে পারো। তোমাদের জন্য যে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম ডিসকাশন গ্রুপ তৈরি হয়েছে সেখানে কিন্তু তোমরা নিজেরাই নিজেদের মধ্যে নিজেদের যে ডাউটগুলো সেটা সলভ করে দিতে পারবে। ঠিক আছে, কেউ একজন ডাউট জানালো, তোমার যদি জানা থাকে তাহলে সেটা তুমি সলভ করে দিতে পারলে। এভাবে কিন্তু তোমাদের প্রিপারেশন আরও ভালো হবে। বুঝতে পারলে? তাহলে তোমরা কমপ্লিট ক্লাসটি দেখে নিলে। এবারে তোমাদের যেটা করতে হবে সেটা হলো টেলিগ্রাম গ্রুপে যাবে। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখানে গিয়ে পিডিএফটি একবার কমপ্লিট পড়ে নেবে। কমপ্লিট পড়ে নেওয়ার পরে সেকেন্ড লাস্ট যে স্লাইড রয়েছে সেই সেকেন্ড লাস্ট স্লাইডে এই স্লাইডটি থাকবে, এখানে লেখা আছে কানেক্ট উইথ আস, আমাদের সাথে তোমরা কীভাবে যুক্ত হবে। এখানে আমাদের সমস্ত গ্রুপ এবং পেজের লিঙ্ক দেওয়া আছে। তোমরা ক্লিক হেয়ারে ট্যাপ করলেই সরাসরি আমাদের সেই সমস্ত গ্রুপ অথবা পেজে গিয়ে জয়েন অথবা ফলো বাটন ট্যাপ করে কিন্তু আমাদের সাথে খুব সহজেই যুক্ত হতে পারবে। ঠিক আছে, তোমাদের যে কয়েকদিন এক্সাম আছে আর হাতে, সেই কয়েকদিন তোমাদের প্রচুর পরিমাণে কোশ্চেন প্র্যাকটিস করানো হবে। এর সাথে তোমাদের বললাম আগেই যে এক্সামের কিছুদিন আগে তোমাদের আরও মক পেপার দেওয়া হবে। সেই মক পেপারগুলোর তোমাদের কমপ্লিট সলিউশন ভিডিও কিন্তু ইউটিউব চ্যানেলে দেওয়া হবে। আর এক্সামের পর রয়েছে তোমাদের কাউন্সিলিং প্রসেস, যেটা খুব ইম্পর্টেন্ট। সারা বছর খাটনি করার পর যদি কাউন্সিলিংয়ে গিয়ে কোনো রকম ভুল হয় তাহলে কিন্তু একটা বছর পুরোপুরি শেষ। আর এই কাউন্সিলিং প্রসেসে কিন্তু তোমাদের হেল্প করবে এই কম্পো স্টাডি ইউটিউব চ্যানেল। তাই বলবো যে তোমরা অবশ্যই আমাদের এই সমস্ত গ্রুপে জয়েন করে থাকো। তোমাদের এএনএম জিএনএম রিগার্ডিং যে কোনো আপডেট যদি আসে তাহলে কিন্তু তোমরা এই সমস্ত গ্রুপেই পেয়ে যাবে। ঠিক আছে, আশা করছি তোমরা সকলেই গ্রুপগুলোতে জয়েন করবে, পাশে থাকবে। আমরা কিন্তু তোমাদের পাশে আছি আর থাকবো। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। তোমরা যারা যারা এখনও ক্লাসটি দেখছো তোমাদের থ্যাংক ইউ। আশা করছি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ক্লাসটিকে লাইক করে দেবে। তোমাদের জন্য যদি সত্যি এই সিরিজটি হেল্পফুল হয়ে থাকে, অন্তিম প্রস্তুতি এই সিরিজটি যদি সত্যি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে হ্যাঁ হেল্পফুল হচ্ছে। আর তোমাদের বন্ধুবান্ধব যারা এখনও কম্পো স্টাডির সাথে যুক্ত হয়নি তাদের কাছে লিঙ্কগুলো পাঠিয়ে দেবে, তারাও যাতে এখান থেকে কিছু শিখতে পারে যেভাবে তোমরা শিখছো। ঠিক আছে, আর তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো অবশ্যই। আর এই যে বেল আইকনটি রয়েছে এটা ট্যাপ করে নোটিফিকেশন অল করে রাখো, যাতে ক্লাস আসার সাথে সাথেই তোমার কাছে নোটিফিকেশন চলে যায় এবং ক্লাস তুমি দেখতে পারো। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আরেকটি কোশ্চেন প্র্যাকটিস সেশনে। ততদিনের জন্য বাই, পড়তে থাকো, ভালো থাকো এবং সুস্থ থাকো।